নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। লোকসভা নির্বাচন প্রায় সামনেই এসে গেছে, জানেন, ঘোষণাও হয়ে গেছে। এবার এই রাজ্যের 42টা আসন নিয়ে সবারই চিন্তা যে কোথায় কে কি পেতে পারে, কারণ এখনো পর্যন্ত তৃণমূল ছাড়া সবাই কিন্তু বিজেপি, আইএসএফ, কংগ্রেস, সিপিএম সব আসন ঘোষণাই করেনি। কিন্তু বিজেপির আর 4টে আসন বাকি আছে ঘোষণা করতে। তাই এই মুহূর্তে সেই উল্লেখযোগ্য বিজেপির ঘোষিত আসন, বিশেষ করে যেগুলো তারা নতুন করে পেতে পারে, তার মধ্যে বেরিয়ে এসছে বেশ কটা আসন। সেটা কি? যে 1 নম্বর হচ্ছে আরামবাগ। আরামবাগ হতে পারে এবার বিজেপি ওখানে জিততে পারে। তার কারণ গতবার 19 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, আরামবাগে যে ফলাফলটা এসছিল, মাত্র 1200 ভোটে লোকসভা নির্বাচনে হেরে গেছিল বিজেপির প্রার্থী, আর সেখানে জিতেছিল তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। সেইখানে এবার কিন্তু হয়তো এমন ঘটতে পারে, যেভাবে সমস্ত কিছু চলছে রাজনীতি, চারিদিকের ব্যবস্থা, দুর্নীতি, সমস্ত কিছু দেখে শুনে এটা মনে হচ্ছে যে আরামবাগ হয়তো তৃণমূলের হাত থেকে চলে যেতে পারে বিজেপির হাতে। আরেকটা কি? উত্তর কলকাতা। উত্তর কলকাতায় কে আছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখানকার এমপি, প্রাক্তন এমপি। এই মুহূর্তে যে তৃণমূল দল ছেড়ে বর্ষিয়ান নেতা তাপস রায় বিজেপিতে গেছেন, সেই বিজেপিতে থেকেই তিনি প্রার্থী হয়েছেন সেই উত্তর কলকাতায়। আপনারা তো ভালোই জানেন যে তাপস রায় উত্তর কলকাতারই মানুষ, ওখানেই থাকেন, বউবাজারে তার বাড়ি। এবার তার প্রভাবটা হয়তো দেখা যাবে এই উত্তর কলকাতায় পড়ছে, এবং বিজেপি এই উত্তর কলকাতায়ও অনেকটাই এগিয়ে আছে আমাদের মনে হচ্ছে। এমন হলেও হতে পারে যে তাপস রায়ই ওখান থেকে জয়ী হচ্ছে। এবার হচ্ছে তমলুক। তমলুকে প্রার্থী হয়েছেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং সিপিএম থেকে সায়ন ব্যানার্জি। এই ক্ষেত্রে আপনারা ভালো করেই জানেন, আমরাও যেটা জেনেছি, যে তমলুক, কাথি এটা শুভেন্দু অধিকারীর দখলেই, মানে তাদের আধিপত্যই বেশি। অধিকারী পরিবার এখানে প্রচুরভাবে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে। অতএব সেই শুভেন্দু অধিকারীর কথাতেও, শুভেন্দু অধিকারীর গড়েতেই অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন তমলুক থেকে। অতএব খুব সম্ভাবনা আছে এই অভিজিৎ গাঙ্গুলি ওখান থেকে জয়ী হয়ে বিজেপির একজন সাংসদ হবেন। এবার কাঠিও কিন্তু সেই বিজেপির কাছে যাচ্ছে, ছিল তৃণমূলের। কারণ আপনারা জানেন কাঠিতে শিশির অধিকারী ছিলেন, সেইখানে দাঁড়াচ্ছেন দিব্যেন্দু অধিকারী। অতএব সেই কাঠিতেও ওই তৃণমূল থেকে চলে যাচ্ছে বিজেপির দিকে। এগুলো হচ্ছে বিজেপি নতুন করে পেতে চলেছে এই কাঠিতে। এবার বর্ধমান দুর্গাপুরে আপনারা জানেন যে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে বর্ধমান দুর্গাপুরে দাঁড় করাবার জন্য। আমাদের ধারণা, মনে হচ্ছে দিলীপ ঘোষ কিন্তু এবারও ওখান থেকে জয়ী হবেন। অথচ মেদিনীপুরে তার যে আসন ছিল, সেই আসনটা তিনি অন্য অগ্নিমিত্রা পাল দাঁড়াচ্ছেন। এবার হয়তো দেখা যাবে যে মেদিনীপুর থেকে তিনি পরাজিত হতে পারেন। ওটা বীরভূমে শতাব্দী রায় দুবারের সাংসদ। এবার কি হবে? এবার এটা কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। সত্যি কি শতাব্দী রায় ওই অনুব্রত মণ্ডল ছাড়া তার এই সাংসদ পদ ধরে রাখতে পারবেন? কারণ এই মুহূর্তে ওখানকার যে তাদের সাংগঠনিক পরিস্থিতি, সেটা কিন্তু যথেষ্ট দুর্বল। সেটা দেখা যাবে যে নির্বাচন কিভাবে চলে এবং লোকসভা নির্বাচনে সেটা কিভাবে পরিচালিত হবে। কারণ অনুব্রত মণ্ডল চালাতেন আগে ভোটটা এই তৃণমূলের হয়ে, এবার কিন্তু অনুব্রত মণ্ডল থাকছেন না। অতএব শতাব্দী রায়ের ব্যাপারটা একটুখানি হলেও সন্দেহের মধ্যে থাকছে, তিনি সত্যি সত্যি আবার সাংসদ হয়ে সংসদে যেতে পারবেন কিনা। এরপরে কোনটা বিজেপির হাত থেকে চলে যেতে পারে?
সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দার্জিলিং। খুব সম্ভাবনা আছে এবার দার্জিলিংয়ে, বারবার দার্জিলিংয়ে বিজেপি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে বারবার ওখানে সাংসদ পেয়েছেন, কিন্তু এবার সেটা ঘুরেও যেতে পারে। এবার হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী ছিলেন, তিনি এসছেন দক্ষিণ কলকাতায়, রায়গঞ্জ থেকে নিয়ে এসে তাকে দক্ষিণ কলকাতায় দাঁড় করানো হয়েছে। নিশ্চয়ই কোনো সমস্যা ছিল, নয়তো রায়গঞ্জ থেকে তাকে তুলে নিয়ে আসা হয়েছে দক্ষিণ কলকাতায়। আর ওইখানে সিপিএম এর, বামফ্রন্টের সিপিএম প্রার্থী, বামফ্রন্টের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছে। এবার রায়গঞ্জ থেকে ওইখানে দাঁড়ানোর অর্থ যে এই ক্ষেত্রে খুব সম্ভাবনা আছে এইটা নয় রায়গঞ্জের মানুষ সম্পূর্ণভাবে মোহাম্মদ সেলিমের দিকে যাবে, নয়তো ওখানে সেই ভোট কাটাকাটির খেলায় আবারও তৃণমূল সুযোগ পেয়ে যেতে পারে, কারণ বিজেপির সেখানে মানে সম্ভাবনাটা অনেক কমে গেছে। এর আগে রায়গঞ্জে কিন্তু বিজেপিরই সাংসদ ছিল। আর আপনারা জানেন যে সংখ্যাতত্ত্বের, এই সাংসদদের সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেই বিজেপি কিন্তু অর্জুন সিংকেই প্রার্থী করেছে ব্যারাকপুর থেকে। এটা ঠিক যে অর্জুন সিংই পারে বিজেপির হয়ে ব্যারাকপুরে তার সাংসদ পদটা ধরতে, তাছাড়া এই মুহূর্তে তেমন কোনো প্রার্থী নেই, তৃণমূল বলুন, সিপিএম বলুন বা যেই হোক। সেই কারণেই কি এই বিজেপি এত কিছু করার পর অর্জুন সিং তৃণমূল থেকে আবার বিজেপিতে গিয়ে সরাসরি প্রার্থী পদ পেয়ে গেলেন? তার মানে বিজেপি এখানে খালি সংখ্যাতত্ত্বের উপরে নির্ভর করেই এই অর্জুন সিংকে দাঁড় করিয়েছে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে। খুব সম্ভাবনা আছে যে অর্জুন সিং হয়তো আবারও জয়লাভ করতে পারেন। এই যে কতগুলো আসন যে পরিবর্তন ঘটতে পারে, সেখানে এবার কৃষ্ণনগরে মহুয়া মৈত্র আছে। মহুয়া মৈত্র এবার সবচেয়ে বেশি সমস্যা কোথায়? বসিরহাটে। বসিরহাটে রেখা পাত্রকে দাঁড় করিয়েছে বিজেপি। ওখানে সিপিএম এর নিরাপদ সর্দার আছে, তৃণমূল আছে। এবার আইএসএফ ওখানে প্রার্থী দিতে চাইছে। সেই ক্ষেত্রে ওই ভোট কাটাকাটির ফলে কিন্তু সুবিধাটা হয়ে যাবে আসলে ওই ক্ষেত্র তৃণমূলেরই। কারণ আপনারা জানেন যে বিজেপি যতই হোক না কেন সব জায়গায় সারা রাজ্যে প্রভাব এখনো পর্যন্ত সেভাবে বিস্তার করতে পারেনি। যদি তাই করতে পারত তাহলে তো বিধানসভা ইলেকশনে এই ৭৭টা আসনে আটকে যেত না। তাহলে সব জায়গায় বিস্তার নেই। সেখানে সিপিএম আছে, সিপিএম ভোট পাবে। সেখানে যদি আইএসএফ ভোট সিটটা না দেয় তবেই একমাত্র জোট লড়াই হতে পারে একেবারে বামপন্থীদের সঙ্গে অন্য তৃণমূলীদের। সেখানে হয়তো দেখা যাবে যে বিজেপি প্রার্থী দিচ্ছে কিন্তু সে অতটা দাগ নাও কাটতে পারে বসিরহাটে, কারণ ওখানে বেশিরভাগ এলাকাটাই হচ্ছে সংখ্যালঘুদের এলাকা। সেই ক্ষেত্রে আইএসএফ এবং সিপিএম জোট যদি সত্যিকারের ঠিকভাবে হয় তবে কিন্তু এই আসন চলে যেতে পারে সিপিএম বা আইএসএফ এর কাছে। কিন্তু জোটটা কিন্তু যেভাবে দরকার ছিল সেইভাবে জোট কিন্তু আমরা দেখতে পাইনি। বামফ্রন্ট, আইএসএফ, কংগ্রেস যেভাবে জোটের কথা বলেছিল আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে এক একজন এক এক রকম ভাবে তাদের আসন ঘোষণা করছে যে কে কোথায় দাঁড়াবে। অতএব আমরা কিন্তু সেই জোটের সেই কোমরে জোটটা আমরা দেখতে পাইনি। তার জন্যই কিন্তু জায়গাটা আসছে এইখানে যে সিটগুলো সব ভাগ হচ্ছে, নয় তৃণমূল নয় বিজেপি। এবার আসি ডায়মন্ড হারবারে। এখনো পর্যন্ত কিন্তু ডায়মন্ড হারবারে প্রার্থী দেয়নি বিজেপি, সিপিএম, আইএসএফ। অতএব ডায়মন্ড হারবারে কে প্রার্থী হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ। সত্যি সত্যি যদি নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়ায় তবে অবশ্যই পাশ থেকে কংগ্রেস এবং সিপিএম তাদের সাহায্য করবে, সমর্থন জানাবে। সেই সমর্থন পেয়ে অনেকটাই এগিয়ে যাবে নওশাদ সিদ্দিকী। সেখানে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা খুবই মুশকিল হতে পারে। এবার বিজেপি কতটা কি করতে পারবে, কাকে দেবে সেটা পরের কথা। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার সম্বন্ধে কেউ কোনো ঘোষণা করছে না, খালি তৃণমূলই ঘোষণা করেছে ওখানে
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। কংগ্রেসের জানেন বহরমপুরে অধীর চৌধুরী, তার বিরুদ্ধে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। সেটা হয়তো দেখা যাবে যে সেখানে ইউসুফ পাঠান খুব একটা দাগ কাটতে পারবে না, সেই কংগ্রেসের গড়েই থেকে যাবে। অধীর চৌধুরীকে হারানো হয়তো এইবারও হবে না তৃণমূলের, কারণ ইউসুফ পাঠানকে সেখানে পাঠিয়েছেন অধীরের বিরুদ্ধে, অধীর চৌধুরীর বিরুদ্ধে। সেটা কংগ্রেসের কাছেই থেকে যাবে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে কটা আসন কথা বললাম, 42টা আসন কিন্তু নেই। তার কারণ সব আসন একসঙ্গে ঘোষণা হয়ে গেলে সব প্রার্থী, তারপরে বলাটা সোজা। তবে এইটুকুনও বলতে পারছি, রায়গঞ্জ এবং বহরমপুর এটা জোটের পক্ষে যাবে। আর যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ায়, সেটাও জোটের পক্ষে যেতে পারে। আর কোনো আসন কিন্তু আপাতত জোটের পক্ষে দেখতে পাচ্ছি না। কিন্তু এটা ঠিক পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে আগের বার 18টা আসন বিজেপি পেয়েছিল, এটা ঠিক অনেকটাই পেয়েছিল, এবার হয়তো তার থেকে আরো বৃদ্ধি হতে পারে। সেই দিকেই যাচ্ছে সমীকরণটা। আমরা সেই সমীকরণটাই দেখতে পাচ্ছি। বিজেপির সংখ্যা, আসন সংখ্যা হয়তো 19-এর লোকসভার থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। ঠিক কতটা বৃদ্ধি পাবে না বলতে পারলেও এটা বোঝা যাচ্ছে তারা ওটা বাড়বে। বিজেপির আসন সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাচ্ছে অনেকটাই। তার মধ্যে কারণ অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষকে তারা নিতে পেরেছে, তাপস রায়ের মতন লোককে তারা দলে নিতে পেরেছে, এমনকি কৌস্তব বাগচির মতন ছেলেকে তারা সঙ্গে নিতে পেরেছে। সেই ক্ষেত্রে সেই সুবিধাটা অনেক ক্ষেত্রেই অনেক কেন্দ্রে এই কাজটাই করবে যে এই সব লোক এই দলে এসছে, অতএব এর নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে, নিশ্চয়ই এই দলটা ভালো, এরকম বোঝানো এটা খুব স্বাভাবিক। সেই গুরুত্বটা বাড়িয়েছেন এরা, অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারপতিরা যোগ দিয়ে। এই মুহূর্তে তারা অনেকটাই আপার হ্যান্ডে আছে বিজেপি তৃণমূলের থেকে, এই মুহূর্তে আমাদের যেটা মনে হচ্ছে। এ ব্যাপারে আপনাদের নিশ্চয়ই কোনো মতামত আছে, আপনারাও পর্যবেক্ষণ করছেন, আপনারাও ভাবছেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।